আমার মনে আছে আমি যখন আমার হাজব্যান্ডের সাথে বিয়ের পর প্রথম কোয়ার্টারে যাই, তখন আমি প্রথম মাংস রান্না করতে গিয়ে পুরো মাংসটাকেই পুড়িয়ে ফেলেছিলাম। পরে সেটা ফেলে দিতে হয়। অথচ কতটা বোকা ছিলাম, মাংসটা যখন পুড়ে যাচ্ছে তখনও বুঝতে পারিনি সেটা পুড়ে যাচ্ছে। কিন্তু আজ যখন বাড়িতে মাংস রান্না হয়, আমারই ডাক পড়ে রান্নার জন্য। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? দেখুন, এখানে আমি মাংসটাকে ভালো করে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আলুগুলো কেটে নিয়েছি মাংসতে দেবো বলে। আর মাংসের জন্য নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো কুচি করে। আর কিছু কিছু পেঁয়াজ আমি বেশ বড় বড় করে কেটে রেখেছি, এগুলো মিক্সিতে দেবো তাই। মিক্সিতে দিতে গেলে এত কুচি করে কাটার কোনো প্রয়োজন নেই। আর এখানে আমি দিয়ে নিলাম শুকনো লঙ্কা আর 2-4টে কাঁচা লঙ্কা। তোমরা চাইলে পুরোটা শুকনো লঙ্কা করতে পারো, চাইলে পুরোটা কাঁচা লঙ্কা করতে পারো। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কুচনো পেঁয়াজ। পুরো কুচনো পেঁয়াজটা কিন্তু আমি এখানে দেব না, কিছুটা পরিমাণে দেব। আর তারপর দিয়ে দিলাম টমেটো, কেটে রাখা টুকরো টুকরো করে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা চাইলে মিক্সিতে না দিয়ে কষানোতেও দেওয়া যায়, আমি একবারে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আদা আর রসুন। আদা আর রসুনটাকে ভালো করে পেস্ট করে না নিলে না খেতে ভালো লাগে না। আর রসুনটা চাইলে তেলেও দেওয়া যায়। আর এবার দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। জিরোটা যদি আমি আস্ত গোটা জিরে দিই তাহলে সেটা মিক্সিতে ভালো করে পেস্ট হতে চায় না, তাই আমি এখানে জিরের গুঁড়োটা ব্যবহার করেছি। এবার দিয়ে নিলাম সামান্য পরিমাণে জল। চলো এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসি। একটু লবণও দিয়ে দেবো, তার যেহেতু মশলাতে লবণ লাগবে। দেখো এখানে পেস্ট করা হয়ে গেছে ভালো করে। আর আমি তার ফাঁকে আলুটাকেও ভালো করে ভেজে নিয়েছিলাম। আলুটা ভাজার সময় একটু পুড়ে পুড়ে গেছিলো, মেয়ে কান্না করছিলো তো ওখানে চলে যেতে হয়েছিল তাই। এবার আমি কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব এলাচ, দারচিনিটা শেষ হয়ে গেছে না, দারচিনিও দিই, তেজপাতা আর শুকনো লঙ্কা আর সেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবার আমি পেঁয়াজগুলো ভালো করে তেলের মধ্যে, তেলটা যেহেতু চারিদিকে ছড়িয়ে গেছে তাই তেলের সাথে পেঁয়াজগুলোকে মিশিয়ে নিলাম। আর পেঁয়াজগুলো যাতে সুন্দর নরম নরমভাবে ভাজাটা হয় সেই কারণে আমি পেঁয়াজের সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। দেখো এখানে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হবে আর ভালোভাবে যাতে সেদ্ধ হয় সেই কারণে আমি একটু ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা না খোলার পর দেখো পেঁয়াজের অবস্থাটা কীরকম হয়েছে। পেঁয়াজটাকে আমি এখানে আরও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর তার জন্য আমি দিয়ে নেব সামান্য পরিমাণে হলুদ, যাতে পেঁয়াজটার মধ্যে লালচে ভাব আসে। দেখো হলুদটাকে আমি ভালো করে পেঁয়াজের গায়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে আরও একটু ভাজা ভাজা করে নেব। আঁচটাকে একটু বাড়িয়ে দেবো। এই সময় আমি এতক্ষণ আঁচটাকে আমি লো দিয়ে রেখেছিলাম, এখন আমি আঁচটাকে বেশ ভালোই বাড়িয়ে নেব। দেখো পেঁয়াজটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে নেব পেস্ট করে রাখা সমস্ত মশলাটা। মশলায় কী ছিল মনে আছে তো? আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছুই ছিল, টমেটোও ছিল। এবার আমি মশলাটাকে ভালো করে তেলে পাকিয়ে নেব। মশলাটা দেখো এখানে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে নেব সামান্য পরিমাণে হলুদ। যেহেতু আমি মশলাটা পেস্ট করার সময় লবণ আগেই দিয়ে দিয়েছিলাম তাই এখন আমি এখানে লবণ ব্যবহার করব না। আর আমি মাংসটা যখন মাখিয়ে রেখেছিলাম তখনও লবণ দিয়েছিলাম, তাই আমি লবণটা ব্যবহার করছি না, পরে শেষে একবার দেখে নেব। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে গরম জল। এবার দিয়ে এটাকে আমি খুব ভালো করে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মশলাটা ভালো করে সেদ্ধ হয়। দেখো এখানে আমি ঢাকা দিয়েছি। 1-1.5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, আঁচটা লো ফ্লেমে রেখে দিয়েছি। মশলাটা থেকে দেখেছো কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে? মশলাটা থেকে ভালো করে তেলটা ছাড়া হয়ে গেলে, তেলটা যখন ওপর দিক থেকে দেখা যাবে যে না মশলাটা থেকে তেল ছাড়ছে আর মশলাটা ভালো করে পেকে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব চিকেনগুলো দিয়ে আমি চিকেনগুলোকে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। আলুগুলোকে স্কিপ করে যেও, তখন মেয়ে ঘুমিয়েছিল তো ঘুম থেকে উঠে গেছে, আমি ওই অবস্থায় আলুগুলো বসিয়ে চলে গেছিলাম মেয়ের কাছে, সেখানে আলুগুলো হালকা একটু পোড়া পোড়া লেগে গেছে। এখানে আমি চিকেনটা ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে, তারপর আঁচটা বাড়িয়ে দিলাম। আঁচটা বাড়িয়ে মশলার সাথে মিশিয়ে তারপর আমি আবার ঢাকা দিয়ে দেবো চিকেনটাকে। এবার চিকেনটা দেখো কিছুক্ষণ রাখার পর 5-7 মিনিট রাখার পর যখন ঢাকনাটা খুললাম চিকেনটার অবস্থা ঠিক ছিল এরকম। চিকেনটা থেকে সম্পূর্ণ পরিমাণে জলটা ছেড়ে দিয়েছে। আঁচটা কিন্তু আমি লো ফ্লেমেই রেখেছি, আঁচটা আমি বাড়াইনি, যাতে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে চিকেনটাকে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো।
কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আঁচটাকে আমি একটু সামান্য বাড়িয়ে দিয়েছি। এবার দেখো খোলার পরে চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেখলাম কি হয়েছে। তোমরা দেখতে পাবে চিকেনটা কত সুন্দর, দেখো লেগ পিস থেকে চিকেনটা কি সুন্দর খুলে আসছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। এবার আমি চিকেনটাকে আঁচ বাড়িয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব, লাল লাল কালার হয়ে আসবে এখন। এইবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কি তোমরা যেমন পরিমাণে ঝোল খেতে চাইবে তেমন পরিমাণে জল দেবে। আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করব। চিকেনটা দেখো এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব গরম জল। গরম ফুটন্ত জলটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। তোমরা চাইলে ঠান্ডা জল ব্যবহার করতে পারো, কিন্তু আমি গরম জলে ব্যবহার করি। এবার এটা ফুটতে থাকো, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, জলটার সাথে ভালো করে মাংসটা মিশে যাক। দেখো ফোটার পর ঢাকনা খোলার পর মাংসটা দেখতে ঠিক এরকম অবস্থা হয়েছে। এবার আমি এতে দিয়ে নিলাম একটু গরম মশলা। তোমরা মিট মশলাও ব্যবহার করতে পারো, কেউ কেউ ধনিয়া পাতা ব্যবহার করে। আমি এখানে গরম মশলা আমার কাছে ছিল, সেই কারণে আমি গরম মশলা দিয়েছি। চিকেনটা এখানে প্রায় রেডি। তোমরা আমাদের বাড়িতে চিকেনটা একটু কষা কষাই পছন্দ করে, আর এখানে রেডি আমার চিকেন কষা। তোমরা ভাবছো তো এইটুকু কেন? অ্যাকচুয়ালি চিকেনটা যখন রান্না হয়ে গেছে তখন আমি চিকেনটা এখানে রেখে দিয়ে নামিয়ে আমি একটু নিচে গিয়েছিলাম, আর এসে দেখি সবার খাওয়া হয়ে গেছে, এটুকুই ছিল।